দর্শক আসসালামু আলাইকুম, আমি মুক্তাদুর রশিদ আপনাদের সঙ্গে নতুন এপিসোড নিয়ে আমার চ্যানেল রোমিও স্পিকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমার আলোচনার বিষয় সংঘাত দেখা সমাজ কি শান্ত হবে? কেন বাংলাদেশে এই মুহূর্তে যে সংঘাত চলছে, যে বিভিন্ন ধরনের রাজনৈতিক, অরাজনৈতিক এবং বিভিন্ন ধরনের মানুষের যে সাংঘাতিক রকমের রাগ ক্ষোভ এর বহিঃপ্রকাশ, এটা কেন হচ্ছে সেটাই আসলে আমি একটু আলোচনা করার চেষ্টা করছিলাম, এবং মানুষ কি আসলে এই প্রেক্ষাপট থেকে খুব সহসা মুক্তি পাবে কিনা। দেখুন, বাংলাদেশে গত 10-11 মাস, আমি যদি বলি যে প্রায় 12 মাস, 1 বছরের মতো সময় যেরকম একটি পরিস্থিতির মধ্য দিয়ে গেছে তা আসলে খুবই দুঃখজনক, এবং আইনের শাসনের যে ইনস্ট্যান্স সেটা আসলে আমরা খুব একটা দেখতে পাইনি, এবং যথারীতি শেখ হাসিনার শাসনামলে যে বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছিল সে থেকে খুব একটি উন্নত হয়েছে গত 1 বছরে, সেটা কোনোভাবেই আমি অন্তত বলতে পারছি না। হ্যাঁ, এটা সত্যি যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং যেটা মানে একেবারে প্রতিনিয়ত যেটা হচ্ছিল সেটা বন্ধ হয়েছে। গুমের ঘটনা সেটা সিগনিফিকেন্টলি এটা কমে এসেছে, কারণ আমরা এখনও বুঝতে পারছি না যে কোথাও কোনো গুম হচ্ছে কিনা। আমাদের কাছে হয়তো এখন পর্যন্ত রিপোর্টও ভেবে নেই। কিন্তু যেটা আমরা দেখছি যে রাষ্ট্র কাছে থেকে, রাষ্ট্রের পাশাপাশি মানুষগুলো যেভাবে একটি মানে এক্সট্রা জুডিশিয়াল বিচার বহির্ভূত যে একটি ব্যবস্থাকে কিছুটা হলেও প্রত্যক্ষ বা আমি বলবো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন দিয়ে যাচ্ছে, সেইটা আসলে আমাদেরকে অনেক বেশি ভীত করে তুলেছে। আজকের আলোচনাতে আমি প্রথমেই সত্যিকার অর্থে আমি দুঃখ প্রকাশ করছি এবং সমবেদনা জানাচ্ছি ওই পরিবারের প্রতি, যার আপনারা জানেন যে খুবই নৃশংসভাবে পুরান ঢাকাতে একজনকে হত্যা করা হয়েছে। তার রাজনৈতিক পরিচয় যাই থাকুক না কেন, যারাই হত্যা করে থাকুক না কেন, আমার কাছে এটা একটি ভয়ঙ্কর বর্বর একটি ঘটনা। এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশের যে ব্যবস্থা এখন ডেভেলপ করছে তার অংশ হিসেবে, এবং যেহেতু আইন উপদেষ্টা ইতিমধ্যে বলেছেন যে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এই ঘটনার বিচার করা হবে, আমরা আশা করতে চাই এবং বিশ্বাস করতে চাই ঘটনাটি অ্যাকচুয়ালি সেটা হবে, এবং প্রকৃত অপরাধীরা এখানে আসবেন, ধরা পড়বেন, এবং সত্যিকার অর্থে এই ঘটনা থেকে আমরা জানতে পারবো আসলে কি হয়েছিল, কেন তাকে হত্যা করা হলো, এবং কেন এতটা নৃশংসভাবে হত্যা করা হলো, কেন এই ঘটনাকে কেন্দ্র করে বা রাজনৈতিক এক নতুন সমীকরণ তৈরি হলো। আমি সেই বিবেচনায় যাচ্ছি না, কিন্তু যদি মানুষজন আসলে অনেক বেশি আশাবাদী বাংলাদেশকে নিয়ে, আমিও সেই আশাবাদ ব্যক্ত করতে চাই। যদিও অনেকে এটা দেখে, এরকমভাবে নৃশংসভাবে হত্যাকাণ্ডকে দেখে ভয় পেয়েছেন, অনেকে বলছেন এ দেশ আমার নয়, বাট আমি কিন্তু একটু অবাক হইনি, বরঞ্চ আমার কাছে মনে হয়েছিল এরকম ঘটনাটা ঘটারই কথা ছিল। এভাবে আগেও ঘটেছে, এরকম পাথরের জায়গায় হয়তো ছুরি চাকু বা গুলির ঘটনা ঘটে এভাবে হত্যা করা হয়েছে, কিন্তু যেহেতু ভিডিও আছে সেই জন্যে আমার আপনার মধ্যে হয়তো অনেক বেশি রিয়াকশনটা হয়েছে। যেমনটি আপনার মনে আছে যে বহু ক্রসফায়ার হয়েছে বাংলাদেশে, 2000-3000 ক্রসফায়ার হয়েছে, কিন্তু ইকরামুলের ঘটনাটা, মা কাঁদতেছো যে, হ্যাঁ বাবা কাঁদতেছো যে, এই যে শব্দটা, এই যে বাক্যটা, এইটার যে অ্যাপিল ছিল তা বাংলাদেশের বৃহত্তর মানুষকে কাঁদতে বাধ্য করেছিল। সম্ভবত আওয়ামী লীগের লোককেও আমি দেখেছি এই ঘটনার পরে তারা কিভাবে কতটা কষ্ট পেয়েছে, বিশেষ করে যখন আমি টেকনাফে এই ঘটনা ইনভেস্টিগেট করতে যাই। আজকে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আসলে আমি কি এই হত্যাকাণ্ড দেখে একটু অবাক হয়েছি? আমি আসলে একটু অবাক হইনি, কারণ আপনি যদি দেখেন যে লেটস সে যে 5 তারিখের ঘটনা, 5 তারিখে অনেককে পুড়িয়ে মারা হয়েছে, অনেকে পিটিয়ে মেরে হত্যা করা হয়েছে। লেটস সে যে এগুলো একটা উত্তেজিত জনতা, প্রোটেস্টার, অথবা সে সময় বিক্ষোভকারীরা গুলি যারা খেয়েছে তারা হয়তো রিয়াক্ট করেছে, বা আত্মরক্ষার্থে কাণ্ডগুলোর সাথে অনেকে ইনভলভ হয়েছে, যেগুলোর হয়তো এখন ইম্পিউনিটি চলছে।
তার পরবর্তী সময়ে কিন্তু আমরা অনেক হত্যাকাণ্ডের ঘটনা বা অনেক ঘটনা আমরা দেখেছি। যদি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাতের আপনি মনে আছে যে খেতে গিয়ে তাকে কীভাবে চোর সন্দেহ পিটিয়ে মেরেছে, এবং এই যে এখন যারা আন্দোলন করেছে বা আন্দোলনের সাথে সম্পৃক্ত জুলাই আন্দোলনের সঙ্গে এরকম অনেক মানুষকে তখন পাওয়া গিয়েছে। এরপরে রাজশাহী ইউনিভার্সিটিতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এরকম আপনি যদি দেখেন অনেকগুলো ঘটনা আছে, এবং সেটার পরিসংখ্যানটা দেখলে আপনি বুঝতে পারবেন পরিসংখ্যানটা আসলে একটা ভয়াবহ দিকে নিয়েছে। এই পরিসংখ্যানটা আমি বলবো যে শুধু রিপোর্টেড, হ্যাঁ, যেটা রিপোর্ট হয়েছে পত্রপত্রিকায় এসেছে সেটি, এর বাইরে যে কোথায় কীভাবে হয়েছে, কারণ আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু পরবর্তী সময়ে লাশ পড়ে থাকতে দেখা গেছে। সো আসলে কারা কীভাবে মেরেছে, আমরা যেরকম একটা ঘটনা তদন্ত করছিলাম, আমরা গিয়েছিলাম আমার মনে আছে যে চিটাগংয়ের সীতাকুণ্ডে, সেই ঘটনাটাকে তাকে কয়েকজন মিলে মেরে তাকে সিএনজিতে করে নিয়ে যেতে পরিবারকে আসলে বাধা দিয়েছে, এবং খুবই ভয়াবহভাবে তাকে পিটানি মানে তাকে আক্রমণ করে মেরেছিল। কারণ তার জন্য ওই এলাকায় ওইখানে যারা স্থানীয় রাজনীতিবিদ তারা থাকতে পারছিল না, অনেক দিন থাকতে পারেনি, ফলে তাকে হত্যা করা হয়। এবং তার ব্যাপারে আমরা পরবর্তীতে পিসিপিআর দেখেছিলাম যে তার যেটা হয়েছিল যে সে ডাকাতি মামলার আসামি ছিল। এই কারণে পরবর্তীতে এই ঘটনাটা অতটা গুরুত্ব পায়নি, কারণ প্রেক্ষাপট আপনি বুঝছেন যে বাংলাদেশে যদি কারোর যদি ক্রিমিনাল রেকর্ড থাকে, তার হত্যাকে আমাদের সোসাইটি কোনো না কোনো ফর্মে বৈধতা দিয়ে দেয়। যদিও আমি বিশ্বাস করি যে আগামী দিনে আগামী ভবিষ্যতে এই ভাবনাটাও আমাদের পরিবর্তন হবে, যেটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আমি মনে করি যে সেটা হওয়া উচিত। আজকে যখন সবাই আশ্চর্য হচ্ছে, আমি আশ্চর্য হইনি কেন, যে গত 10 মাসে আমি সাইবার স্পেসে বহুবার আমি হত্যার হুমকি পেয়েছি, এবং হয়তো শেখ হাসিনার আমল হলে এইগুলো দেখিয়ে বিদেশে চলে যাওয়ার আমার সুযোগ হতো, আপনাদের ভাষায় যদি বলতে হয়। তবে প্রকৃতপক্ষে যারা ভয়ঙ্করভাবে হুমকি দিয়েছেন এবং তাদের বর্ণনা আর এই যে আক্রমণের প্যাটার্ন আমার কাছে প্রায় একই রকম, মানে যেমন আমাকে মেরে ঝুলিয়ে রাখার সিদ্ধান্ত কথা বলেছে যে তারা, এবং শুধু এটা বলেই নাই, তারা আমাকে একদম বলেছে যে মেরে ঝুলিয়ে রাখা হবে, একে মারছি না কেন মারতে পারছি না, ঠিকানা দে তোকে মারবো, এরকম সো মাচ অফ অ্যাটাক, বা তোকে মানে মেরে ফেলা হবে। এইগুলো কিন্তু আসলে আপনি বলবেন যে ইনটলারেন্সের গল্প, আসলে আমি খুব একটা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যে আমার সোসাইটিটা ভয়ঙ্করভাবে আক্রমণাত্মক হয়েছে এবং এইটার কোনো হিলিং হয়নি। আপনি যদি দেখেন, আমি সেদিন কিছুদিন আগে সিজিএসের একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করছিলাম, এবং আমি সেখানে বললাম যে আগামী দিনে এরকম পরিস্থিতি আসতেও পারে যখন আপনার মতের বিরোধিতার কারণে বা আপনার সঙ্গে সম্পর্কের বিরোধিতার কারণে মেরে পাবলিক স্পেসে ঝুলিয়ে রাখা হচ্ছে। কারণ আপনি তো আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাচ্ছেন না, একদল চাইছে তাদের মতো করে তাদের ধর্মের বিধান এখানে নিশ্চিত করতে, আর অন্য গ্রুপ হয়তো চাচ্ছে যে তারা জুলুমের একটা শাসন ব্যবস্থা পরিচালিত করতে। কিন্তু যে মানুষটা এই সমাজে বাস করতে চায়, তার কাছে তো আসলে খুব ডিফারেন্ট একটা ফেনোমেনা, যে ভাই আমি কি এমনি করে মারা যাব, আমি কি এই ঘটনা এরকম ঘটবে। আর ইনসাফের সমাজ যখন আপনার হয় না, তখন সবাই আমরা উপকৃত হই, কিন্তু এই সমাজ তো আসলে ইনসাফের সমাজ হয় না, এটা আসলে একটা কর্তৃত্বপরায়ণ সমাজের ব্যবস্থা। ইতিমধ্যে সেটা শেখ হাসিনা করেছিল, সেটাই আসলে অন্য ফর্মে বা অন্য গ্রুপ এখন এই মুহূর্তে হয়তো পরিচালনা করছে। কিন্তু ভবিষ্যতে আমি জানি না, ভবিষ্যতে যদি নির্বাচন হয় এবং যদি সরকার গঠন করে এবং এই সরকার সত্যিকার অর্থে একটা আইনের শাসন চায়, তাহলে হয়তো ফেনোমেনা ডিফারেন্ট হতেও পারে। দেখুন, আমার অভিজ্ঞতা থেকে আমি যে এলাকাতে বড় হয়েছি, দক্ষিণ পশ্চিমাঞ্চলে, সেখানে এরকম হত্যাকাণ্ড, মেরে গাছে ঝুলিয়ে রাখা, গলা কেটে নিয়ে যাওয়া, গুলির ঘটনা, মানে গুলি করে হত্যা করা, জবাই করে মাথা উঠায় নিয়ে যাওয়া বা তার লাশ পুঁতে রাখা, বা থানা দখল করে ফেলা,
এই ঘটনাগুলো আমার এলাকায় ছিল খুবই একটা সাধারণ, মানে মানে ইটস এ কমন ফেনোমেনা। এবং আমার খুব কাছের লোকজনকেও আমি দেখেছি যে তারা তার প্রতিপক্ষকে ভয়ঙ্করভাবে আক্রমণ করছে ধারালো অস্ত্র দিয়ে এবং হত্যার উদ্দেশ্যে তাকে মারা হচ্ছে। যেমন আমার এক বন্ধুকে আমার পরিচিতরা প্রায় লাইক এতটা কোপাইছে যে তার কোনো শরীরের কোনো জায়গা ছিল না যে সেখানে সেলাই বাদ রাখা লাগবে, এবং দীর্ঘদিন তাকে হসপিটালাইজ থাকতে হয়েছে ঢাকায় থেকেছে। তারপরে সে এখন সুস্থ হয়ে মানে সাধারণ জীবনযাপন করছে। এবং এটা আসলে আপনি কোনো রাজনৈতিক কারণ আপনি পাবেন না। এটার কারণটা হচ্ছে যে কেবলমাত্র যে তুই আমার সাথে বেয়াদবি করছস, আমি তোরে মারবো, বা মানে এই যে ইগোসেন্ট্রিক বিষয়গুলো, এই ইগোসেন্ট্রিক বিষয়গুলো তো এখন আরও বেড়ে গেছে এবং এটা আমি বলবো যে ভয়াবহ রূপ নিচ্ছে। আমার মনে হয় যে যদি আপনারা দেখেন যে আজ থেকে প্রায় ৮০-৮৫ বছর আগে, অর্থাৎ ইতালিতে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়ের একটা মুভি ছিল, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়ের যে মুভিটার নাম হচ্ছে মেলেনা। এইটা ২০০০ সালের মুভি এবং মনিকা বেলুচি এটাতে অভিনয় করছে, ইটালিয়ান নায়িকা, খুবই দারুণ। প্রথম যখন মুভিটা দেখছিলাম আসলে মনিকা বেলুচির সেই সময় যে মানে যৌনতাপূর্ণ যে আবেদনময়ী যে মানে দৃশ্যগুলো, সেগুলো আমার তরুণ বয়সে সেগুলোকে খুবই অ্যাট্রাক্ট করেছিল। তো প্রথমে তো এটা দেখেছিলাম ওই আঙ্গিকে, সো ওই রকম একটা ফিলিংস ছিল। বাট যখন এটা আসলে একটু বুঝে, মানে বলতে পারেন যে ক্লাসে এভালুয়েশনের জন্য এটা দেখছি, বা কিন্তু দ্যাট ওয়াজ আ ডিফারেন্ট ফেনোমেনা। এবং দেখলাম যে এখানে দেখায় যে তার হাজব্যান্ড যুদ্ধে যান এবং সেখানে যে মারা যায়, এবং সেই মারা যাওয়ার তথ্য পাওয়ার পরে তার উপরে কী ধরনের তাকে যে ওইখানে সমাজপতিরা বা সেখানে একজন সেনা কর্মকর্তার সাথে তার যে অ্যাফেয়ার, সেটাকে কেন্দ্র করে তার উপরে যে একসময় পরবর্তী সময় দেখা গেছে তার উপরে যে নির্যাতন নেমে আসে, তাকে শারীরিকভাবে ভীষণভাবে আক্রমণ করা হয়, হত্যা, যে তাকে যে আক্রমণ করে সেই দৃশ্যটা না পরবর্তী আমার খুব মায়া লেগেছে। যে এই যে আমাদের এই সোসাইটিটা আসলে এই মুহূর্তে যদি আপনি বলেন যে ইতালি বা ফ্রান্সের বা জার্মানিতে যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরবর্তী যে সিচুয়েশনটা ছিল, ইটস লাইক অলমোস্ট সিমিলার। ধরেন যে শাসন হিটলার চালিয়েছে, যে মডেল ব্যবহার করেছে, যে স্টাইলে করেছে, বা বেনিতো মুসোলিনি যেভাবে করেছে, আপনি যদি দেখেন ইটস অলমোস্ট সিমিলার। সো দ্য ডিফারেন্স ইজ যে ওইখানে হচ্ছে এক্সিস ফোর্স বা মানে সেকেন্ড ওয়ার্ল্ডের সময় ইউএসএ, ইউকে, এই ফোর্স হচ্ছে ওখানে ইন্টারভিন করে এটা করছে। আর এখানে পার্থক্যটা যেটা আমি দেখি সেটা হচ্ছে যে স্টুডেন্টরা করেছে কিন্তু পেছনে ফোর্স অলমোস্ট দ্য সেম। এখন দ্য প্রবলেম ইজ এখানে দেখা যাইতেছে যে আপনি যদি খুব মানে সূক্ষ্মভাবে দেখেন, ওই যে জার্মানি, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরবর্তী জার্মানি, ওই যে ইতালি, ওইখানে যে মানুষগুলা ভয়ঙ্কর নির্যাতনের শিকার হয়েছে, মানুষ পর্যায়ে যে ভয়ঙ্কর একটা পরিস্থিতির শিকার হয়েছে, এর একটা বড় কারণ হচ্ছে যে ওদের কোনো মানে যুদ্ধ পরিস্থিতি তো ছিলই, পরবর্তীতে যখন আসে তাদের কোনো সব কিছু ভেঙে গেছে, কোনো রাষ্ট্রীয় বা স্টেট মেকানিজম আর কাজ করেনি। বাংলাদেশে এখনও ওই সিচুয়েশনটা হয়নি, মানে সুবহানাল্লাহ যে এইটা হয় নাই, বিকজ যে বাংলাদেশের মানুষ দেশটাকে ভীষণ ভালোবাসে। কিন্তু এইটার থেকে যে আপনার এই ঘৃণার সমাজকে যে আপনাকে উত্তরণে করে একটা শান্তির সমাজে নিতে হবে, এইটা নিয়ে আসলে রাষ্ট্রেরও কোনো মাথা ব্যথা নেই। কারণ ডক্টর ইউনূস তো আসলে ঘরের বাইরে বের হন না, উনি বড় জোর হচ্ছে যমুনা থেকে চিফ অ্যাডভাইজার অফিস থেকে যমুনা, এর ভেতরে ওনার বই পড়া, ঘুম পড়া। উনি তো মানুষের সাথে যতটুকু মানুষের সাথে ওনার ইন্টারাকশানস ইটস অল থ্রু, মানে এই যে আমাদের অ্যাডভাইজার যারা আছেন, এবং অধিকাংশ অ্যাডভাইজারকে আমি আসলে ব্যক্তিগত পর্যায় থেকে আমার এখন মনে হয় যে তারা বাংলাদেশের বৃহত্তর স্বার্থকে তাদের দৃষ্টিতে দেখতে গিয়ে সব যে জনগণের জন্য হয়, এটা আমি খুব একটা মনে করি না। আমাদের এই যে সুশীল সমাজের প্রতিনিধি দ্বারা গঠিত যে সরকার ব্যবস্থা, এই সরকারের প্রথম এবং প্রধান যে কাজটি ছিল সেটা হচ্ছে শান্তি গোপন করা, শান্তিকে
প্রায়োরিটি দাও। এবং মানুষের ভেতরে যে ভয়ঙ্কর একটা তারা যে রক্ত দেখেছে, বিশেষ করে ঢাকার মানুষ, ঢাকার পার্শ্ববর্তী মানুষ, এই যে ভয়াবহতা দেখেছে, সে তো 71-এর পরে এরকম দেখেনি। তাহলে এই মানুষগুলোকে কি আপনি কোনোভাবে রিহ্যাবের ভিতরে নিছেন? আপনি তো রিহ্যাবের ভিতরে নেন, বা এইটা নিয়ে কি কোনো কাউন্সেলিং হয়েছে, সোশ্যাল অ্যাওয়ারনেস হয়েছে যে ভাই আপনি এটা করতে পারবেন না, আপনি এটা করেন? উল্টা আমরা দেখছি যে ওইটা তো হয়ই নাই, জোট বাইন্দা 32 নম্বর ভাঙতে গেছে। সারা দেশে আওয়ামী লীগ বা বিরোধী শক্তিকে দমনের নামে তাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। তার মানে কি, এটাতে রাষ্ট্র প্রচ্ছন্নভাবে এখানে দুইটা কাজ করছে দেখেন। একটা হচ্ছে যে এই তুমি আর্মি আসো, তুমি পুলিশ আসো, তোমাদের আমি থোড়াই কেয়ার করি। সো এইটা একটা মাস্তানি করছে, এবং ওই মাস্তানি করে সব যায়। এবং মাস্তানিটা কোন লেভেলে গেছে আপনি দেখবেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকেও দেখছি, একজন বলে যে থানা গুড়াই দেওয়া হবে, এই কয়দিন আগে বলতেছে। তার মানে হচ্ছে তাদের কাছে বর্তমান যে আইন ব্যবস্থা, এটা তারা থোড়াই কেয়ার করে, অ্যাজ ইফ তারা দেশ চালাইতেছে। আপনি দেশ চালাইতেছেন ভাই, তাহলে আপনি দেশের দায়িত্ব নেন, আপনি বলেন ভাই এমনি করে চলবো। এখন তারা কিন্তু আসলে করতে পারে না। তারা ওই যে চাইছিল কথিত 7ই নভেম্বরের মতো বিপ্লবী সরকার গঠন করবে, সেই ঘোড়ার ডিম করতে পারে নাই। এখন এসে এইগুলা, মানে আমার ভাষায় বলি আমি, এগুলো হচ্ছে যে মানে সমাজকে ভাঙার জন্য আজাইরা বিপ্লবী সাইজা, মানে এদের বিপ্লবী মনে করেন, আপনি দেখলে, আপনি এদের কাছাকাছি থাকলে আপনি বুঝবেন, এখন তো অনেক কিছু বের হইতেছে। এই যে আজাইরা বিপ্লবী হয়ে তারা করতেছে কি, সমাজে যতটা অ্যানার্কি সৃষ্টি করতে পারে সেই অ্যানার্কিটা তৈরি করতেছে। এবং যখন দেখা যায় এগুলো অ্যানার্কি করে তো কোনো প্রবলেম নাই, এরে মারা যায়, ওরে মারা যায়, এই বিএনপির সাথে সম্পর্ক থাকলে এরে মারা যায়, ওই জামাতের সাথে সম্পর্ক থাকলে ওরে মারা যায়, এনসিপির সাথে সম্পর্ক থাকলে এরে পিটানো যায়। যখন এটা করা যায়, তখন ওই যে পোলাপানগুলা বহাইটা যে আপনারা বলেন, এই পোলাপানগুলা কিন্তু বিশাল এনকারেজমেন্ট পায়। তারা মনে করে যে মানুষটা মারলে কিচ্ছু হয় না। আই এক্সপিরিয়েন্স দোজ। মানে আমার সামনে দুইজনকে আমি দেখলাম, ভাই রাস্তার উপরে ওয়েল্ডিং করতেছে। বললাম ভাই মানুষ ক্ষতি করতে বলে, আপনার সমস্যা হইলে আপনি চলে যান, মানুষের সমস্যা হইলে আমি দেখব। আবার একবার বিএনপির পরিচয় দিয়ে আমার রীতিমতো থ্রেট দিল। আর একজন আমারে বললো যে আমি অমুক, আমার থ্রেট করে দিল। অর্থাৎ এই যে সমাজে যে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে নিয়ে এসে সেটার যে আইনের প্রতি শ্রদ্ধাশীল করা, সেটা তো আপনি করতে পারতেছেন না। যতক্ষণ পারতেছেন না, এবং রাষ্ট্র প্রচ্ছন্নভাবে যখন মবকে বলে প্রেশার গ্রুপ, তখন তো আসলে পুরো সিস্টেমটা ফাংশন করে না। আপনি এসে বলতেছেন ভাই আমি এইটা করতেছি, ওইটা করতেছি, কিন্তু যেই মানুষটা প্রান্তিক পর্যায়ে বা প্রান্তিক যে মানুষটা দেখতেছে যে আরে এগুলো করলে তো আসলে হিরো হওয়া যায়, সে তো মানুষ মেয়েরা হিরো হবে। আবার একটা জিনিস দেখেন, 5 আগস্ট পরবর্তীতে নাগরিক সমাজের যে ভূমিকা থাকার দরকার ছিল, নাগরিক সমাজ যে এটা প্রিচ করবে, তারা যে বলবে যে ভাই এইগুলা না, আমরা আসলে একটা সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে, এবং এই সমাজে যদি শান্তি আনতে না পারি আমরা সবাই শেষ হয়ে যাব, সেটা তো হয়ই নাই। এরা একটা আনহোলি প্রতিযোগিতার মধ্যে পড়ছে, যে প্রতিযোগিতা একটা ভয়ঙ্কর দিকে নিয়ে যাচ্ছে। কোন দিকে নিয়ে যাচ্ছে সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো, কারণ হচ্ছে সেই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এইটা আসলে এই পুরা মবক্রেসিকে তৈরি করাটা হচ্ছে, এই কথিত মবক্রেসি বা আপনি যে নামে আপনি ডাকেন, এই পুরাটা হচ্ছে একটা চক্রান্ত। মানে এটা একটা পার্ট অফ বাংলাদেশের যে পলিটিক্যাল সিস্টেম, যে রাষ্ট্র ব্যবস্থার কাজ করবে না, রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে দিয়ে তোমার তো বিপ্লবী সরকার গঠন করা লাগবে, সেইটাকে বোঝানোর জন্য এটা করা হচ্ছে। আপনি এখন দেখেন বাংলাদেশের মানুষ, বিশেষত ঢাকার যে বাচ্চারা বা বাইরের এই যে পুরান ঢাকা, যাত্রাবাড়ি, মিরপুর, মোহাম্মদপুর, এইখানে 2 ধরনের ফাইটার ছিল। এক, ঢাকার বাইরে থেকে আসছিল, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পর্কিত, তারা ঢাকার বাইরে থেকে আসছিল, এসে এখানে ফাইট করছে, তাদের অনেকে মারা গেছে, তাদের মেমোরি কিন্তু ডিফারেন্ট। আর যারা এইখানে ছিল, সেটা পুরান ঢাকার হোক, যাত্রাবাড়ির হোক, তারা যে ব্লেড সেটা দেখছে, তারা যে রক্তটা দেখছে, এইটার পরে কি আপনার কি মনে হয় যে এই ট্রমা, এর যে হিউজ মানে তার মাথায় স্ট্রাইক করছে, এইটা পরিবর্তন করার জন্য কোনো কাউন্সিলিং হয়েছে? কেউ উদ্যোগ নিছে? এই নাহিদরা নিছে, বা এই বিএনপি নিছে, বা অন্য কোনো দল নিছে? কারণ তার ডিরেক্ট তো কেউ চায় নাই, তার ভেতরে তো ইন্টেনশন নাই। নাহিদদের তো কারোর ডিরেক্ট গুলি লাগে নাই, ওই ছড়া গুলি টুলি হয়তো লাগতে পারে। সো ওরা
ওই জিনিসটা তো ফিল করেনি। হয়তো অয়ন দেখেন, আমি অয়নের একটা দেখলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ম্যাথমেটিক্সে খুবই ব্রিলিয়ান্ট ছেলেটা। সে দেখি যে পুলিশকে নিয়ে যে ভয়ঙ্কর ধরনের কমেন্ট করতেছে, এবং আমি পরে খোঁজ নিলাম যে ও ফোর ফ্রন্টে ছিল, গুলি খাইছে, এবং তারা কোথাও এখন আর মানে দল টল বা কোথাও ওইভাবে এখন আর প্রমিনেন্ট হইতে পারতেছে না বা হয়নি। ফলে ও কি ওর ক্ষোভের থেকে এটা করতেছে কিনা আমি আপনি জানি না। আবার আসেন দেখেন, এই আন্দোলনে সবচাইতে ভূমিকা রাখছে কারা যে আপনারা জানেন? আপনি খেয়াল করে দেখেন, আপনারা কয়জন আন্দোলনে সরাসরি মাঠে থাকছেন আমি জানি না, কয়জন টেলিভিশন দেখছেন, দ্যাটস আপ টু ইউ। আমরা যারা গরিব মানুষের পোলা, আমরা যারা মাঠে ছিলাম, সৌভাগ্যক্রমে হেলমেট এবং লাইফ জ্যাকেট পরে, আমরা কিন্তু দেখছি ওই গরিবের টোকাই পোলাপানটা আপনারা যারা বলেন, ওই হইতেছে ইটটা মারতেছে, তাদের কোনো ভয় ডর নাই। হয় তার এলাকার বড় ভাই বইলা দিচ্ছে, হয় তাকে কোনো রাজনৈতিক দলের, বিশেষত বিএনপি অথবা জামাতের লোক এদেরকে বলছে, এরা জান দিয়ে পুলিশের সাথে ফাইট করছে। এখন যখন ইয়েটা শেষ হইল, 5 আগস্ট সেই রানী ভেঙে গেলেন, নাহিদরা তো চেয়ার পাইছে, বিভিন্ন নেতৃবৃন্দরা তো চেয়ার পাইছে, এদের কি হয়েছে? এদের ভবিষ্যৎ কি পরিবর্তন হয়েছে? এদের লাইফস্টাইলে কি কোনো নতুনত্ব হয়েছে? যখন এদের কোনো কিছুই পায় না, তখন তারা আসলে কী করবে? তাদের কেউ হয়তো চাঁদাবাজি করতেছে, কেউ হয়তো চিন্তা করতেছে যে আমার সংসার চালাইতে হবে, ওই নেতার সাথে একটু যাই, দেখি কিছু পাই কি না। সে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, এবং ফ্রাস্ট্রেশনের থেকে সে যা পাচ্ছে, যা ইচ্ছা সেটা করতেছে। সে সরকারকে খুশি করার জন্য, মানে সরকার আমি বলছি তার দলকে খুশি করার জন্য, সরকারকে খুশি করার জন্য, নাহিদদেরকে খুশি করা, যে ধরনের মন্ত্র দিয়ে যেভাবে যেই ঠাকুরকে যেই ফুল দিয়ে পূজা দেওয়া যায় সেটা তা করতেছে। অর্থাৎ যেটা দরকার ছিল যে না, এখন যা হইছে, তোমরা এখন মানে কাদের সিদ্দিকি হইও না, অস্ত্র তোমার কাছে রেখো না, তুমি সিম্পল এখন তোমার মেন কাজ হচ্ছে সমাজ গঠনে তুমি ভূমিকা পালন করো। সমাজ গঠনের এই ভূমিকা যদি এই জুলাইয়ের যোদ্ধারা পালন না করে, তাহলে এই সমাজ গঠন করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। এবং এটা 71 ওয়ারের পরেও হয়েছে, কারণ তখনও তো লুটের হয়েছে। অনেক মুক্তিযুদ্ধের গল্প, আমি যখন মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করছি, ডকুমেন্টেশন করছি, তখন দেখছি অনেক মুক্তিযোদ্ধা পরবর্তীতে ভীষণ ফ্রাস্ট্রেশনে পড়ে গেছে। অন্যদিকে আপনি দেখবেন যে মুক্তিযুদ্ধের সময়কালে অনেক ডাকাতির ঘটনাও ঘটছে। অর্থাৎ এই যে ডাকাতির ঘটনা হয়েছে মানে এই না যে মুক্তিযুদ্ধের ওই বয়ান, যেটা মুক্তির আন্দোলন, সেই মুক্তির আন্দোলন নস্যাৎ হয়ে যাবে। কিন্তু এইটা যদি আপনি হিল না করেন, এই মুক্তিযোদ্ধাদেরকে যেরকম 71-এ ডিউলি রিকগনাইজ করার চেষ্টা করা হয়েছে, যদিও এত বছরে পূর্ণাঙ্গ তালিকা এবং তাদের কে রাজনৈতিকরণের বাইরে খুব বড় একটা কিছু করা হয়নি, এই জুলাইয়ের ক্ষেত্রেও যদি আপনি অ্যাটলিস্ট আপনি জুলাই ধরেন আহত দেন একটা, এটা শুনতে খুব খারাপ শোনাবে, তবু আপনাকে বলি যে সংগঠক, যে মানে সামনের সারিতে বা মাসুদের মতো কান্নাকাটি করছে এরকম কিছু মানুষজন বাদে, যারা নিজের থেকে সামনে এসে পুলিশের মায়ের খেয়ে গুলি খেয়ে, আমি দেখছি ইংলিশ মিডিয়ামের ছেলেরা এসে আমার বলতেছে যে ভাই আমি আবু সাইদের গুলি দেখার পরে আমি আর থাকতে পারিনি। আমার সাথে 4 তারিখে বলছে, আমি যে ছেলেগুলারে দেখছি সব মনে হয়েছে যে মানে মধ্যবিত্ত ফ্যামিলির, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির, তারা যে সামনে আসছে, এদেরকে তো এদের যে রক্ত ওরা দেখছে, আমি যাদেরকে দেখছি চোখের সামনে মারা যাচ্ছে, মানে কোনো ভয় নাই, আমি সরে গেছি, তার পাশের গুলিটা এসে আরেকজনের লাগছে, এই যে মানুষগুলো, এর তো কোনো রিহ্যাবিলিটেশন হয় নাই, এর কোনো সাইকোসোশ্যাল কাউন্সেলিং হয় নাই, এই সমস্ত আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। এদেরকে নিয়ে যদি আপনি, এই মানুষগুলোকে যদি আপনি মনে করেন যে এদেরকে উত্তেজিত করে সমাজে আরও বিশৃঙ্খলা করবেন, আপনি সেটা করতে পারেন। কিন্তু একটা জিনিস মনে রেখেন, দেশটা আমার আপনার, দেশটা যদি ভাঙা যায় না, এই দেশটা যদি সত্যিকার অর্থে ব্লাডশেডের দিকে যায়, আমরা কেউ উপকৃত হব না। ধরেন ডক্টর ইউনুস বা তার টিম, দে ক্যান ফ্লাই এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড, তারা কোথাও যেতে পারবে না। আমার এই দেশে যদি আবার একটা হানাহানি, সংঘাত বা যুদ্ধ পরিস্থিতির মতো আর একটা পরিস্থিতি হয় না,
আমরা সবাই শেষ হয়ে যাব। আমাদের এখন দরকার সমাজ থেকে গড়া। ধরেন চরমোনাই পীর সাহেব আওয়ামী লীগের সময় টপ বেনিফিশিয়ারি, তারা যদি এই সমাজকে এখন গড়তে চায়, হয়তো তাদের মতো করে গড়বে, ছাত্ররা তাদের মতো করে গড়বে, বিভিন্ন রাজনৈতিক দল তাদের ভাষায় তাদের মতো করবে। কিন্তু এই যে বৃহত্তর ছাত্ররা বা যুবকরা, যে মানুষরা, তারা যে শহীদ হয়েছেন, তারা যে আহত হয়েছেন, তারা যে সংগ্রামের সাথে ছিলেন, তাদের যদি আপনি, যারা জীবিত আছেন, তাদের যদি প্রপার কাউন্সেলিংটা না হয়, এই ক্ষত, এই ভয়ঙ্কর বিষাক্ত সমাজ যেভাবে হয়ে উঠতেছে, একে অপরের যে আক্রমণের যে নেচার, এটা যদি আরও বাড়তে থাকে, আমাদের ভবিষ্যৎ কিন্তু খুবই অন্ধকার। আপনাদের অনেকে চলে যেতে পারবেন ভিন্ন দেশে, বিভিন্ন দেশে। আমার তো সুযোগ থাকা সত্ত্বেও আমি যাইনি। আমরা তাহলে কি করব? আমাদের এই প্রেশার গ্রুপের নামে, তন্ত্রের নামে, বা কথিত বিপ্লবী সরকারের নামে ওই সমাজকে আমরা নিব, নাকি সরকারের এই মানুষগুলোকে চিন্তা করে উচিত তাদের পাশে দাঁড়িয়ে একটি সুষ্ঠু পরিবেশ ফেরত আনা এবং বিচারহীনতার যে সংস্কৃতি আছে সেইটাকে পরিবর্তন করে বাংলাদেশের সকলের জন্য, বিশেষত নিম্ন মধ্যবিত্ত শ্রেণীকে মাথায় রেখে বাংলাদেশে মানুষের কাছে শান্তির বার্তা নিয়ে এই সরকারের কাজ করা উচিত। সিদ্ধান্ত আপনাদের। আপনারা যেভাবে বাংলাদেশ চাইবেন সেইভাবেই বাংলাদেশ হয়তো সামনে গড়ে উঠবে। তবে একটা জিনিস মনে রেখেন, আপনারা যদি এটা ভাবেন যে এনজিও বাজরা বা কথিত বুদ্ধিজীবীরা বাংলাদেশকে পরিবর্তন করে ফেলবে এবং সেই পরিবর্তনের হাওয়ায় বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে, আপনারা বোকার স্বর্গে বাস করেন। এই পরিবর্তনটা, এই ব্যবস্থাটা রাজনীতিবিদদেরকে বসে একসাথে হয়ে সবার কথা চিন্তা করে গড়ে তুলতে হবে। সুবিধাবাদী মানুষগুলো, যারা বিশেষত আওয়ামী লীগের শাসন আমলে সুবিধা নিয়ে, সুযোগ নিয়ে এদেশকে কুড়ে কুড়ে খেয়েছে, তারা আবার শক্তিশালী হয়ে উঠছে আমাদের এই সংঘাতে। সেটা মাথায় রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।